তো স্বাস্থ্য বীমা টোটালি নেওয়ার পরে এটার পজিটিভনেসটা কেমন? তাহলে এরা যখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে, দুটো ঘটনা ঘটতেছে। হয় তারা ট্রিটমেন্টটা এড়িয়ে যাচ্ছে, স্বাস্থ্য সেবাটা নিচ্ছে না টাকার অভাবে। তা আমি বলবো যে আমরা প্রত্যেক সচেতন ব্যক্তি আমরা ইন্স্যুরেন্সের বিউটিটা কি, চিকিৎসা ব্যয়ের 72.7% যায় ব্যক্তির পকেট থেকে, যেমনটা আমি বললাম। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে আমি একটু বলে নেই। উনি কর্মজীবনে অনেক সফল একজন শিক্ষক, একজন স্বনামধন্য টিচার, পাশাপাশি উনি বিমা পেশাতে ইনভলভ হওয়ার পরে বিমা পেশাতে উনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। বিমা পেশাতে উনি যে সফলতা পেয়েছেন এটা নিয়ে আমরা একটু ওনার থেকে শুনবো। জনাব মোহাম্মদ ইমাম হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আমরা একটু স্যারের কাছে চলে যাব, আমরা কিছু বিষয় একটু স্যারের থেকে শুনবো আজকে এই পুরা সেশনটাতে। আমরা অনেক প্রশ্নের উত্তর স্যার থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি জনাব ইমাম হোসেন স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি এবং আপনার আমন্ত্রণে আপনার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস এই প্রজেক্টের আমন্ত্রণে আজকে স্টুডিওতে উপস্থিত থাকতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের এই যে আমাদের দেশের শিক্ষিত জনগোষ্ঠী যারা গভর্নমেন্ট জব করে ওনাদের এই অবস্থাটা আপনি বললেন, কিন্তু আমাদের দেশের কর্মজীবী মানুষদের বেশিরভাগ মানুষ তো স্যার প্রবাসে থাকে, রাইট? এবং আমরা যেটা দেখলাম, আমি একদম মানুষের সাথে যেহেতু অনেক একদম উপজেলা গ্রাম পর্যায়ে গিয়ে আমরা কাজ করতে হয়, তৃণমূল পর্যায়ে, তো ওখানে দেখি সবচাইতে বেশি ইনভেস্টমেন্ট স্কিল না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাসীরা। এই যে দেশে তার পরিবার, আত্মীয় স্বজন, এই সবার মায়া ত্যাগ করে কিছু পয়সা আয় করার জন্য সে প্রবাসে গেল, এই যে হাড় ভাঙা পরিশ্রম করে ওখানে নিজে চলার পরে যেই টাকাটা সে দেশে পাঠাচ্ছে, ভরণ পোষণের বাহিরে পরিবারের যেই টাকাটা সে কিছু অ্যাসেট করবে, কিছু সেভিংস করবে, ওখান থেকে আসার পরে অন্তত সে যেন তার পরিবারটা নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারে। আমরা মানুষজনের সাথে কথা বলে দেখলাম যে প্রবাসীরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এই জায়গাটাতে। তাহলে কি আপনি মনে করেন আমাদের দেশের আপামর জনসাধারণ প্রত্যেকটা মানুষেরই বিনিয়োগ, ইনভেস্টমেন্ট বা সেভিংস, সঞ্চয়ের জন্য আলাদা কোনো স্কিলের দরকার আছে? অবশ্যই, আপনি চমৎকার একটা পয়েন্টে অবতারণা করেছেন। দেখেন, আমরা টাকা ইনকামের জন্য কি পরিশ্রম করতেছি, কি দেশে কি বিদেশে, কিন্তু আমাদের সঠিক ইনভেস্টমেন্ট দক্ষতা না থাকার কারণে ওই কষ্টার্জিত টাকাটা বেহাত হয়ে যাচ্ছে। এটার মধ্যে প্রবাসী, আমাদের দেশীয় অবসরপ্রাপ্ত লোক সবাই কিন্তু এটার ভুক্তভোগী। এখন এই যে আপনার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস, এটা একটা প্ল্যাটফর্ম। আমাদের বিআইএ আছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। আবার আমাদের হয়েছে কি, জাতি হিসাবে যখন আমরা একটা নেগেটিভ জিনিস পাই তখন আমরা ওই রিলেটেড সব কিছুকে ইগনোর করতে চাই। এটা আমাদের ভুল। যেখানে এই নেতিবাচক জিনিসগুলো আছে, সরকারও স্বীকার করতেছে যে ইন্স্যুরেন্স সেক্টরে কর্তৃপক্ষের কিছু দুর্বলতা ছিল, কিন্তু কর্তৃপক্ষ সেই দুর্বলতার জায়গাগুলো এখন কিন্তু অনেক চিহ্নিত করেছে এবং উন্নতিও করেছে। এখন সেটা কিন্তু আমাকে নিরপেক্ষভাবে জানতে হবে। আগে আমাদেরকে নিরপেক্ষ হতে হবে যে আমরা ভালোকে ভালো বলবো, কালোকে কালো বলবো। এখন ওয়ান্স আপন এ টাইম ইন্স্যুরেন্স খারাপ ছিল দেখে ভবিষ্যতে আর ইন্স্যুরেন্স কখনোই ভালো হবে না, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে। আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার এই প্রবাসে বসে আপনি আপনার প্রিমিয়াম দিতে পারবেন। প্রবাসে বসে আপনি আপনার এই বোনাস প্রতি বছরের বোনাসটা প্রতি বছর দেখতে পারবেন। প্রবাসে বসে আপনার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে মেয়াদ শেষে আপনি প্রফিট সহ আপনার মূল টাকাটা
আপনি আসতে transfer হবে করে না, নেন। তাকে আপনার সোনালী অফিসে আসতে হবে না, আপনার প্রিমিয়াম জমা দেওয়ার জন্য সোনালী অফিসে আসতে হবে না। প্রিমিয়াম জমা দেওয়ার আগেও তো কিছু কাজ থাকে, Right. এখানে আন্ডাররাইটিং কাজ থাকে, কোনো বিভিন্ন কাজের জন্য আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিতে আসতে হবে না, ওখানে বসেই সে ওখানে পাবে। বসেই আপনি স্যার, তাহলে আপনি যেখানে ঘরে বসে প্রবাসে বসে আপনি মিডল ইস্টে হন, ইউরোপ আমেরিকা হন, যেখানে হন সেইখান থেকে আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারতেছেন, সমস্ত তথ্য নিতে পারতেছেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে, আপনার ক্লেম হলে ওইখান থেকে দাবি করতে পারতেছেন, ওইখান থেকে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট পাঠাচ্ছেন, আপনারা ওই অ্যাকাউন্ট বরাবর কোম্পানির ডিউ ডেট মানে ডিউ ডেট। তার মানে আমরা ধরে নিব সোনালী লাইফের যে সার্ভিসটা, এটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সার্ভিস। সেটাই World বললাম class. যে সোনালী লাইফের দুটো স্পেশালিটি, জি একটা হলো তার প্রযুক্তি, জি আর একটা হলো তার কোয়ালিটি, জি কোয়ালিটি ম্যান পাওয়ার। জি তা আমরা সোনালী লাইফে আমাদের ওই যে আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন, শিক্ষক হিসাবে আমি সোনালীতে কেন, ইন্স্যুরেন্সে কেন আসলাম, আমার মেন্টর সৈয়দ মোহাম্মদ আজিম স্যার বলেন যে আমরা সোনালী করি না, আমরা ইন্স্যুরেন্স করি না, আমরা সোনালী করি। তা আমার কাছেও যেদিন মনে হয়েছে আসলে তো সোনালীর সার্ভিস এটা ব্যাংকের থেকেও বেটার, জি ইভেন ইন্টারন্যাশনাল একটা মাল্টিন্যাশনাল কোম্পানির থেকেও সোনালীর সার্ভিস ফাস্ট, জি সো আমি কেন এটা করব না। দ্যাট ইজ ওয়াই আই এম সো হ্যাপি টু বি এ পার্ট অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার থেকে জানবো। তাহলে আমরা আপনার থেকে অলরেডি এমন কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো আশা করি আমাদের প্রত্যেকের কাজে লাগবে। এখন আমরা ব্যাংকের সার্ভিস এরিয়া, তারপরে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর এরিয়া জানলাম। তো এখন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সার্ভিস এরিয়া, বা আপনি আমাকে কি সেবা দিবেন, আমি কোন সেবার জন্য আপনার কাছে যাব। আমরা যেহেতু দুইটা বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা ডিসকাশনে আছি, যে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা, তো এই বিষয়টা ইন্স্যুরেন্সের সাথে এই বিষয়টার সংযোগ এবং এটার সাথে এই পুরো বিষয়টা স্যার যদি খুলে বলেন। ভালো একটা পয়েন্টে হাত দিয়েছেন। একটা দেশের মৌলিক বিষয়গুলোর মধ্যে স্বাস্থ্য খাত, অর্থ খাত, প্রতিরক্ষা খাত এবং ব্যবসা বাণিজ্য খাত, এটা স্পর্শকাতর জায়গা। জি এখানে সরকার কোনো আপোষ করবে না কোনো কিছুর জি। সাথে। সাধারণ জনগণও যখন স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, বিদেশ নীতি, প্রতিরক্ষা এইসব ব্যাপারে যখন সঠিকভাবে চলে, জি তখন জনগণও সেই সরকারের উপর অত্যন্ত হ্যাপি থাকে। জি তো এখন স্বাস্থ্য, বাংলাদেশে জনবহুল দেশ, ছোট্ট জি। একটা দেশে ভাস্ট পপুলেশন, জি এই পপুলেশনের পদে পদে ঝুঁকি, আবার আমাদের ইন্টারন্যাশনালি আমাদের বদ্বীপ অঞ্চল হওয়ার কারণে জি প্রাকৃতিক দুর্যোগও বেশি। জি তাহলে প্রাকৃতিক দুর্যোগ বেশি, স্বাস্থ্য সচেতনতা কম, জি স্বাস্থ্য শিক্ষা কম, জি এবং নেচারালি আমরা দুর্যোগ প্রবণ হওয়ার কারণে আমাদের আরো ঝুঁকিটা আরো মাত্রাতিরিক্ত। জি এই মাত্রাতিরিক্ত ঝুঁকি থেকে এই সাধারণ জনগণকে রক্ষা করার জন্য স্বাস্থ্য ঝুঁকির আর্থিক গ্যারান্টি, জি নিরাপত্তা, এটা দরকার। উন্নত বিশ্বে এই ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তা 100-তে 100, শতভাগ। জি। দুর্ভাগ্য হলো সত্য, বাংলাদেশে এটা লেস দ্যান 1%। মানে এখন আমরা 1% পৌঁছাতে পারি, 1% পৌঁছাতে পারি। তাহলে আমাদের অন্য দেশের থেকে আমাদের দেশে স্বাস্থ্য ঝুঁকি বেশি, দুর্ঘটনা বেশি, ট্রাফিক আইন মানি না, জি এখানে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, জি। আবার এখানে কিন্তু ব্যক্তিগত উদ্যোগ, ডায়াবেটিস, ক্যান্সার, লিভার, শরীরের এই যে ডিজিজ জনিত যে কারণগুলা, এই রোগগুলোর প্রবণতাও তো দিনকে দিন শুধু বাড়তেছে। এবং আমাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে আমরা যে পরিসংখ্যানগুলা পাই, যেটা একদম ভয়ে আসার মতো। তা এখন দেখেন আমাদের দেশে সরকারি চাকরিজীবী এরা স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তার মধ্যে আংশিক আছে। জি। আর কিছু ধনিক শ্রেণীর লোক তারা আছে। এখন ভাস্ট মেজরিটি, জি, এরা কিন্তু কোনো স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তার মধ্যে নাই। তাহলে এরা যখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে, দুটো ঘটনা ঘটতেছে। হয় তারা ট্রিটমেন্টটা এড়িয়ে যাচ্ছে, জি, স্বাস্থ্য সেবাটা নিচ্ছে না টাকার অভাবে, আর একটা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে এই টাকাটা খরচ করতেছে, স্বাস্থ্য ঝুঁকির এই খরচটা তারা নিবারণ করতেছে, চিকিৎসা ব্যয় নিবারণ করতেছে। এটা দিয়ে আবার দুটো ঘটনা ঘটতেছে।
একটা ঘটনা হচ্ছে যে ওই তার যে অর্থ করি সেটা সে নষ্ট করতেছে চিকিৎসার জন্য। জি, এভাবে একটা শ্রেণী আছে তারা হতদরিদ্র হয়ে যাচ্ছে। স্যার আপনার সাথে একটু সংযোগ করি, আমরা একটা পরিসংখ্যানে মিডিয়ার কল্যাণে আমি একটা পরিসংখ্যান আপনার জন্য এখানে নিয়ে আসছি, জি লিখিতভাবে আমি জানাতে চাই, জি সেটা আমাদের দর্শকদেরও ভালো লাগবে। জি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ অর্থনীতি ইউনিট, জি, এদের একটা পরিসংখ্যান আছে, আমি হুবহু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। চিকিৎসা ব্যয়ের 72.7% যায় ব্যক্তির পকেট থেকে, যেমনটা আমি বললাম। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে 24.4% মানুষ বিপর্যয়মূলক ব্যয়ের মধ্যে পড়ছে। জি, চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর 62,11,000 মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। ভয়াবহ একটা বিষয়। ব্যয় বেশি হওয়ার কারণে 16.4% চিকিৎসা নেয় না, তারা চিকিৎসাই গ্রহণ করতেছে। জি, এটা হলো বাস্তব চিত্র বাংলাদেশের। জি, এই জন্য আমি সরকারকে সাধুবাদ জানাতে চাই, সোনালী লাইফকে সাধুবাদ জানাতে চাই যে সরকার এবং সোনালী লাইফের মতো যোগ্য ম্যানেজমেন্ট, তারা এই একটা যুগোপযোগী আস্থাভাজন একটা শিল্প, একটা ইন্ডাস্ট্রি, একটা সিস্টেম ডেভেলপ করেছে, যেখান থেকে আমরা আমাদের এই আপামর জনসাধারণের আপনাদের এই যে স্বাস্থ্য ঝুঁকির জন্য কি কি প্রকল্প আছে? যেমন আমাদের সিআইসি আছে, সিআইসির আন্ডারে আমাদের 25টা মারাত্মক রোগ, এই রোগের চিকিৎসা ব্যয় বহন করি সোনালী লাইফ একবার 1.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। তারপরে কিছু রোগ স্যার, এটার যেমন ক্যান্সার, কিডনি ফেইলুর, ফুসফুসের অন্তিম অবস্থা, হার্টে স্ট্রোক, হার্ট, এরকম মানে মেজর 25টা রোগ। আপনি বুঝেন যে 25টা রোগ হলে তো ম্যাক্সিমাম রোগ কভার করে। এরপরে আছে আমাদের ইপিএ, এমবেডেড পার্সোনাল অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সবসময় তো আমাদের ন্যাচারাল রোগের কারণে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ি না, আমরা তো দুর্ঘটনার কারণেও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ি। তা দুর্ঘটনার কারণে যদি আমার স্বাস্থ্য সেবা দরকার হয়, সেক্ষেত্রে অঙ্গহানি হয়, 1.5 লাখ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনার চিকিৎসা ব্যয় ফেজ বাই ফেজ দেওয়া হয়। আবার অঙ্গহানি হলে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হয়। হাত পা এই জাতীয় নাকি? আংশিক। অনেকের দেখা যাচ্ছে দুর্ঘটনা হয়ে সুস্থ পুরাটা হয় নাই, সে হয়তো পঙ্গু হয়ে গেল, বা তার ব্রেনের একটা পার্ট নষ্ট হলো, বা হাত একটা নষ্ট হলো, বা দুটো হাত নষ্ট হলো, বা একটা পা নষ্ট হলো। এই আনুপাতিক হারে চুক্তি মোতাবেক তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। আবার আমাদের আছে এডিবি, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করে যদি কোনো ব্যক্তি লাইফ লস করে, তাহলে আমাদের তার পরিবারটা সাময়িকভাবে আর্থিকভাবে বাধাগ্রস্ত হয়, ওই পরিবারের যে চলমান কার্যক্রম ব্যাহত হয়, ওই পরিবারের সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাকে তাৎক্ষণিকভাবে আর্থিক সাপোর্ট দেওয়া। এখানে সোনালী লাইফের কমিটমেন্ট হচ্ছে আমরা সমস্ত ডকুমেন্টস পাওয়ার সাপেক্ষে সর্বোচ্চ 7 দিনের মধ্যে আমরা ক্লেম সেটেলমেন্ট করে দিব। এটাও ইউনিক। তা ওই যেটা বলতেছিলাম, ইন্স্যুরেন্স এত বড় সেক্টর হওয়ার পরেও মানুষ কেন বিমাতে আগ্রহী না, এর মূল কারণ হচ্ছে তারা বিমাতে এইসব ফ্যাসিলিটিস আছে এটা জানে, কিন্তু বিমার এই ফ্যাসিলিটিস পাইতে গিয়ে তাদের কিছু অপ্রত্যাশিত হয়রানি হয়েছে। সোনালী লাইফ সেই হয়রানির জায়গাটা রিমুভ করেছে, ওইখানে ব্যাংকের থেকেও ফাস্ট সার্ভিস দিয়েছে। দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স। ধন্যবাদ স্যার, আপনার থেকে আমরা একটা বিষয় জানলাম। এখন আমাদের সেকেন্ড যেই বিষয়টা জানার, ধরেন আমরা এখানে মানুষজন যারা আসলো স্বাস্থ্য ঝুঁকির জন্য স্বাস্থ্য বিমাটা তারা নিল, তো স্বাস্থ্য বিমা টোটালি নেওয়ার পরে এটার পজিটিভনেসটা কেমন, আসলে স্বাস্থ্য বিমার প্রতিক্রিয়াটা কেমন আর কি? প্রথম সার্বিকভাবে এটাও একটু ডেটা ভিত্তিক দেই, এটাও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রয়োজনের মুহূর্তে সব মানুষ চিকিৎসা সেবা পাবে, এটা হলো সার্বজনীন স্বাস্থ্য সেবার মূল লক্ষ্য। সার্বজনীন ভাবে স্বাস্থ্য সেবা বলতে আমরা কি বুঝি? বুঝি হলো যে প্রয়োজন যখন তখনই আমাকে স্বাস্থ্য সেবা পেতে হবে, এবং চিকিৎসা হবে মানসম্পন্ন, স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি সেবা পাবো। আমাদের দেশে কিন্তু ভুল চিকিৎসা হয়,
এইটা মানসম্পন্ন বা অল্প টাকায় চিকিৎসা নিতে গিয়ে অনেক লোক কিন্তু ভুল চিকিৎসা পায়। জি। 3 নম্বরে হচ্ছে মানুষ সাধ্য বা সামর্থ্য অনুসারে শিক্ষা ব্যয় বহন করবে। জি। তাহলে স্বাস্থ্য সেবা চিকিৎসা ব্যয় বহন করবে, অর্থাৎ চিকিৎসা ব্যয় বহন করার মতো যেন আমার ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকে, আমার জন্য বাজেট থাকে। মানুষ অর্থের অভাবে চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকবে না। জি। তাহলে প্রত্যেকটা মানুষ তার স্বাস্থ্য খারাপ হয়েছে, সে তাৎক্ষণিক সঠিক ট্রিটমেন্টে যাবে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়বে না। এই 5টা প্রতিপাদ্য বিষয় নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য বীমার আর্থিক সুরক্ষা এই প্রজেক্টের মাধ্যমে। চমৎকার বিষয় স্যার। আমরা অলরেডি আপনার থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন আমরা পেয়েছি স্যার। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্স বিষয় আপনার কাছে যাব, সেটা আমাদের দ্বিতীয় যেই ইয়েটা ছিল যে পারিবারিক আর্থিক নিরাপত্তা, ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি ইনভেস্টমেন্ট এবং একটা ফ্যামিলির কিভাবে ব্যাকআপ থাকে। আমরা স্যার ইন্স্যুরেন্সের ব্যাপারে যে জিনিসটা জানি, ইন্স্যুরেন্সের অনেকগুলা কোর বিউটি আছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিউটিটা হচ্ছে ইন্স্যুরেন্স যদি অনাকাঙ্ক্ষিত কারণে একটা মধ্যবিত্ত পরিবার, যেই ব্যক্তি উপার্জনক্ষম, সে যদি লাইফ লস করে বা ডিজেবল হয়ে যায়, তাহলে আর্থিক সংকটের কারণে ওই পরিবারটা পিছিয়ে পড়ে অনেক কারণে। বাচ্চা কাচ্চা থাকতে পারে, এদের শিক্ষা বন্ধ হয়ে যায়, পরিবারে সারভাইভ করার মতো ভালো বাসা, ভালো পরিবেশে থাকে, এগুলা ব্যাহত হয়। ওই পরিবারটা আবার ঘুরে দাঁড়ানোর জন্য অনেক লম্বা সময় লেগে যায়। অনেক পরিবারে আবার পরিবারের সেকেন্ড কেউ আবার কর্মে পৌঁছা, আবার সে পরিবারকে সাপোর্ট দেওয়া, এখানে একটা অনেক গ্যাপ হয়ে যায়। ইন্স্যুরেন্স অনাকাঙ্ক্ষিত কারণে ওই ইন্স্যুরেন্স থেকে প্রাপ্ত টাকাটা যদি পায়, ওই পরিবারটা সারভাইভ করে, তার ওই সময়টা আর কিল হয় না। রাইট। তো এখন এই পারিবারিক আর্থিক নিশ্চয়তা, এই প্রকল্পের জন্য আপনাদের টোটাল বিষয়টা কি এবং এটার জন্য প্রিপারেশন কি, আমরা কিভাবে সোনালী লাইফের মাধ্যমে বা এই ইন্ডাস্ট্রির মাধ্যমে এটা আমরা প্রত্যেকটা পরিবার আসতে পারি স্যার, আপনি যদি এই বিষয়টা ধন্যবাদ, ডিটেইলস বলেন। চমৎকার পয়েন্ট। আমি কিছু ডেটা দিব, তার আগে আমি কিছু তথ্য আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলি। জি স্যার। আপনি যথার্থই বলেছেন যে বীমা করলে একটা সঞ্চয় হয়। জি। এই সঞ্চয়টা থেকে আমরা এটাকে বলি মানি সঞ্চয় এবং টাইম সঞ্চয়, টাকা এবং টাইম দুটোই সঞ্চয়। জি। ধরেন আমি একজন উপার্জনক্ষম ব্যক্তি, আমার পরিবারে আমার মা জীবিত আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার ওয়াইফ সহ, এটাকে আমার ডাইরেক্ট সাপোর্ট দিতে হয়। জি। এখন আমি জুন মাসে তো সাপোর্ট দিয়েছি, বিকজ জুন মাসে আমার ইনকাম ছিল। আজকে যে আপনার স্টুডিওতে আমি আসছি, আমি যে সহি সালামতে গাড়ি ড্রাইভ করে সুস্থভাবে বাসায় পৌঁছাবো, এর তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহই ভালো জানে। আল্লাহই ভালো জানে। এই যে আমি আমার মায়ের জন্য, আমার ফ্যামিলির জন্য জুলাই মাস কিভাবে চলবে, অনেক ক্ষেত্রে তো এটাই আমরা ঠিকমতো তাদেরকে বন্দোবস্ত করে আসতে পারি। এক্স্যাক্টলি। তাহলে তারা এই রানিং এই মাসটাই বা চলবে কিভাবে? জি। তাহলে আমার কিছু ঘটে গেলে সর্বপ্রথম যিনি এগিয়ে আসবে সেটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স সেভিং প্ল্যান। জি। এই ইন্স্যুরেন্স সেভিং প্ল্যান, তাহলে এইটা দেখেন যে এটা কিভাবে আমাদের দেশকে একটা উন্নত দেশের সমকক্ষের অর্থনীতিতে নিতে পারবে। জি জি। তার জন্য আমি একেবারে কতগুলো ডেটা আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের এখানে আছে। যেমন বাংলাদেশে বীমা খাতে আপনি যেমনটা বলেছিলেন 0.3 থেকে 0.4% অবদান আছে জিডিপিতে। জি। যেটা খুবই পুয়ার। জি। যেখানে উন্নত বিশ্বে এই পার্সেন্টেজটা হচ্ছে 5 থেকে 7%। আমাদের 1%-ও না, 50%, মানে 0.5%-ও না। এবার মানে শিল্পটা কত বড়, এই শিল্পটা থেকে যদি আমরা ভালো বেনিফিট নিতে চাই, তাহলে আমাদের এই পারিবারিক আর্থিক একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান করতেই হবে। জি। এখন দেখেন পরিবারের, আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন যে পরিবারের যিনি উপার্জনক্ষম হচ্ছে, আমি 50,000 টাকা ইনকাম করি, এই 50,000 টাকায় কিন্তু XYZ করতে করতে খরচ হয়ে যায়। জি। এখন যদি আমাদের সেই ওয়ারেন বাফেটের মতো বলি যে সঞ্চয়ের পরে যা থাকে তা খরচ করো, জি,
তা আমি যদি ওইখান থেকে 10,000 টাকা আমি এই পারিবারিক মানে আর্থিক সুরক্ষার জন্য ইয়ে অনুযায়ী আগে খরচ না, আগে সঞ্চয় করে বাকি 40,000 টাকা দিয়ে আমি প্ল্যান করলাম। জি, তাতেও কিন্তু আমি হয়তো আমার ইলিশ মাছটা একটু মাইনাস করতে হবে, হয়তো একটা রেস্টুরেন্টে খাবার একবার বন্ধ করতে হবে, আমি কিন্তু হ্যাপিলি চলে যেতে পারবো। জি, বাট এই 10,000 টাকা একসময় 10 লাখ টাকার বেনিফিট দিবে। 10 লাখ টাকা একসময় আমাকে 10 করোড় টাকার বেনিফিট দিবে। জি, যখন আমি আমার অনাকাঙ্ক্ষিত কোনো ইভেন্ট হবে। জি, এই জন্য আমি আরেকটা শব্দ আপনার সাথে উচ্চারণ করতে চাই, সেটা হলো আইপিএস, জি, অর্থাৎ ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যখন ডিউ টু অ্যাক্সিডেন্ট অর সিকনেস যখন তিনি অ্যাবসেন্ট হয়ে যায়, অনুপস্থিত হয়ে যায়, তখন ওই পরিবার সাময়িকভাবে বিদ্যুৎ না থাকলে যেমন ঘরটা অন্ধকার হয়ে যায়, ওই সাময়িকভাবে তারা কিন্তু একটা ক্রাইসিসে পড়ে। সেই ক্রাইসিস কোনো ফ্যামিলির জন্য 5 মাস, কোনো ফ্যামিলির জন্য 1 বছর, কোনো ফ্যামিলির জন্য 5 বছর, আবার কোনো ফ্যামিলি আছে জীবনে ঘুরে দাঁড়াতে পারে না। এই যে আমার আপনজন, আমরা যে ইনকাম করি, এটা কি আমার একার জন্য করি? না স্যার, আমি যখন আনম্যারিড ছিলাম, ফ্যামিলির জন্যই করি। আমি যখন আনম্যারিড ছিলাম তখন আমি ইনকাম করছি আমার ভাই বোন এবং মা বাবার জন্য। জি, যখন আমি ম্যারিড হয়েছি তখন আমি ভাই বোন বাবা মার সাথে আমার পার্সোনাল ফ্যামিলি যোগ হয়েছে। জি, এখন আমার মা আছে, আমার ভাই বোনদেরকে করা লাগে না, ওরা এস্টাবলিশড হয়ে গেছে, আমার সন্তানদের করতে হচ্ছে। অতএব আমি যে টাকা ইনকাম করতেছি, আই এম নট স্পেন্ডিং অল মানি অনলি ফর মাই সেলফ, আই এম হেল্পিং অ্যানাদার 10%। জি স্যার। তা অনুরূপভাবে ওই 10% আমার অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সাথে তারা তো সমূহ বিপদে পড়বে। সেই সমূহ বিপদ থেকে সাময়িকভাবে 6 মাসের জন্য, 6 বছরের জন্য অথবা আজীবনের জন্য যদি আমি একটা সুরক্ষা দিয়ে যেতে পারি, তার জন্য একমাত্র ইনভেস্টমেন্ট হচ্ছে বীমা পলিসি, ইন্স্যুরেন্স পলিসি। এটা আপনার ব্যাংকে সেভিংসও এই গ্যারান্টি দিতে পারবে না, এটা আপনার পুঁজিবাজারও দিতে পারবে না, এটা কোনো সমবায় সমিতি লিজিং কোম্পানি দিতে পারবে না। সেই সেফটি সিকিউরিটি বাংলাদেশ সরকার এই ইন্স্যুরেন্স সেক্টরটা রেখেছেই শুধু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিভাবে ওই দুর্ঘটনা শোক সন্তপ্ত পরিবারের পাশে আর্থিক সাপোর্ট নিয়ে দাঁড়ানো যায়, সেই প্ল্যানের নাম হচ্ছে এই ইন্স্যুরেন্স প্ল্যান। এক্স্যাক্টলি স্যার, চমৎকার। তো এখন এইবার ফ্যামিলি প্ল্যানিং এর ভিতরে পারিবারিক আর্থিক নিরাপত্তার জন্য এই ইন্ডাস্ট্রিতে কি কি বিষয় আছে স্যার? আমরা এই বিষয়গুলো আপনার থেকে একটু, আমাদের এখানে কি প্রকল্প আছে? এখানে অনেকগুলো প্রকল্প আছে। আমাদের সোনালীর কথাই বলি, যেহেতু আমি সোনালীর এজেন্ট, সোনালীর ব্রাঞ্চ ম্যানেজার। আমি সোনালীতে মোট 29টা প্রকল্প আছে। জি, এই 29টা প্রকল্পের মধ্যে মোটা দাগে 10 থেকে 12টা প্রোডাক্ট আমাদের খুব বুমিং প্রোডাক্ট আমরা বলবো। সবগুলোই ভালো, যে এগুলো একটু বেশি ভালো। তার মধ্যে আমরা যদি উল্লেখ করি, 1 নম্বরে আমি রাখবো শিক্ষা বীমাটা। কারণ আমরা বাবা মা যারা হয়েছি, আমাদের প্রথম আকর্ষণ হচ্ছে আমাদের সন্তান। এখন আমার সন্তানরে আমি যেভাবে প্ল্যান করছি, আমি না থাকলেও আমার সন্তান আমাকে পাবে না, আমার আদর স্নেহ পাবে না, কিন্তু তার বেসিক এবং হায়ার এডুকেশন, তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যান আমার করা আছে। সো আমি হয়তো আমার সন্তানকে আদর করতে পারবো না, বাট আমি পরপারে গিয়ে এটা জানতে পারবো যে আমার সন্তানের জন্য আমি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রেখে এসেছি, এটা তার এডুকেশনের জন্য ব্যবহৃত হবে, এটা তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আসবে। এই প্রকল্পর এরকম একটা। আর একটা আছে হলো আমার নিজের জন্য, সেটা হচ্ছে আমার জীবদ্দশায় তো আমার টাকা দরকার, আমি তো অসুস্থ হতে পারি। তখন কি আমার বাবার জমি বিক্রি করে আমি ট্রিটমেন্ট করব? আমি সচেতন হিসাবে আমি চাই যে আমার সেভিংসের টাকা দিয়ে যাতে আমি ট্রিটমেন্ট নিতে পারি। এই জন্য আমি একটা প্রকল্প আছে আমাদের 5 কিস্তি বীমা, বাংলায় বলে 5 স্টেজ প্ল্যান। এটা আমাদের 3 নম্বর প্রোডাক্ট। এই 3 নম্বর প্রোডাক্টের মাধ্যমে আমি এখানে সেভিং করেছি। আমি 2 বছর পর, 4 বছর পর আমি আমার ওই পলিসির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সার্ভাইভ করার জন্য আমাকে কোম্পানি দিচ্ছে। তাহলে আমি এই টাকাটা নট নেসেসারি যে আমি ম্যাচ শেষে পাবো, এই টাকাটা কিন্তু আমি পলিসি চলছে, আমি সেখান থেকে সার্ভাইভ করতে পারতেছি আংশিক টাকা দিয়ে। তার জন্য কিন্তু আমাকে কোনো পেনাল্টি দিতে হচ্ছে না। এটা প্রোডাক্টের ডিজাইনটা এরকম। তা এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি স্পেশালি মার্কেটিং করব।
এই প্রোডাক্টের মাধ্যমে সোনালী লাইফ যে ডিউ ডেটে টাকা দেয় এটা দ্রুত প্রমাণ করা যায়, আর দ্রুত টাকা পেলে মানুষের মধ্যে একটা আস্থাটা বাড়ে, বিশ্বাস বাড়ে, আস্থাটা বাড়ে। জি, এই কারণে আমি এটা পছন্দ করি। এটা একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট আছে আমাদের 10 নম্বর প্রোডাক্ট, সেটা হচ্ছে পেনশন বীমা। এই যে আমি তো ইনকাম করতেছি, ভালো আছি, কিন্তু আমি তো সারা জীবন এরকম পরিশ্রম করতে পারবো না। আমার শারীরিকভাবে বায়োলজিক্যালি আমাকে কি করতে হবে, রিটায়ারমেন্টে যেতে হবে। রিটায়ারমেন্টে গেলে আমাদের ম্যাক্সিমাম বাবারা মায়েরা রিটায়ারমেন্টে গেলে সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। আমরা যেটা শুনলাম সরকারও তো এটার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস একটা উদ্যোগ নিয়েছে, সার্বজনীন পেনশন স্কিম। জি, এবং সরকার এটা উদ্যোগ নিয়েছে এবং এটা চলমান আছে, এবং এটার ডেটাটা আমার কাছে এই মুহূর্তে নেই। জি, কয় কোটি লোকজন অলরেডি ইতোমধ্যে এটার সাথে ইনভলভ হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। এখন আমাদের দেশের না, শুধু যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য সরকার একা পারবে না। এর সাথে আমাদের প্রাইভেট সেক্টরটাকেও এগিয়ে আসতে হবে। আমাদের সাধারণ জনগণকেও সরকারের ভালো উদ্যোগগুলোর সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র ওই নেগেটিভ সমালোচনা করে কিছু করলাম না, তা হবে না। এ নেগেটিভ মাইন্ড ক্যান নট প্রডিউস এনি পজিটিভ রেজাল্ট। তাহলে আমাদেরকে আগে ইতিবাচক হতে হবে, যে সরকার যদি, খারাপ সরকারও যদি 5টা ভালো উদ্যোগ নেয়, আমাদের উচিত সচেতন নাগরিক হিসাবে ওই উদ্যোগগুলোর সাথে, এখন সরকার হয়তো ডিজিটালি অনেকগুলো সাউন্ড করতে পারে না, কিন্তু পেনশন স্কিম চালু করে এটা ভালো কাজ করেছে। এখন কিন্তু আমরা কিন্তু সবাই এটার সমালোচনা করতেছি, কিন্তু আমরা এটা বুঝতে চাচ্ছি না। আমি সবাইকে বলবো, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলবো যে আমরা প্রত্যেকে অত্যন্ত ঋণাত্মক না হয়ে একটু ইতিবাচক ভাবি। প্রয়োজনে আমি না করি, আমরা কখনোই সোনালী থেকে বলি না যে আপনারা ইন্স্যুরেন্স পলিসি করেন। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা ইন্স্যুরেন্স পলিসি বুঝেন, আপনারা ইন্স্যুরেন্স কি কাজ করে, আপনার জন্য দরকার, আপনার সন্তানের জন্য দরকার, আপনার অবসর জীবনের জন্য দরকার, এগুলোর জন্য দরকার, আপনি এটা জেনে রাখেন। এখন দেখেন, আমাদের ভালো লাগবে এটা যে আমরা যেমন, আমি বাইসাইকেল চালাতে পারি বা হোন্ডা চালাতে পারি, বাইক চালাতে পারি, কিন্তু এর মানে এই না যে আমার বাইক চালায় জীবিকা অর্জন করতে হবে। আমি বাইক চালানো পারি, কিন্তু আমি বাইক চালাই না। আমি বাইসাইকেল চালাতে পারি, কিন্তু বাইসাইকেল চালাই না, কিন্তু শিখে রাখছি। আমি ছবি আঁকতে পারি, কিন্তু ছবি আঁকা আমার প্রফেশন না, এটা আমার প্যাশন। তা আমি বলবো যে আমরা প্রত্যেক সচেতন ব্যক্তি, আমরা ইন্স্যুরেন্সের বিউটিটা কি, সোনালী কিভাবে সার্ভিস দিচ্ছে, এই জিনিসগুলো আমরা জানি। প্রয়োজনে আমার প্রয়োজন অনুসারে আমি করব। এখন জেনে রাখলাম 5 বছর পরে করব, এখন জেনে রাখলাম আগামী মাসে করব, সুবিধা মতো করব, কিন্তু জেনে রাখতে হবে, জানার কোনো বিকল্প নাই। তা যে কথাটা বলতেছিলাম যে আমাদের দেশের এই ডেভেলপমেন্টের জন্য এই বীমা পলিসিটা দরকার। আর একটা পলিসির কথা আমি বলবো, আমাদের 25 নম্বর প্রোডাক্ট আছে পারিবারিক, এটাকে বলে ফ্যামিলি প্রোটেকশন প্ল্যান, ফ্যামিলি সিকিউরিটি প্ল্যান। অর্থাৎ পরিবারের সদস্য সকলের এক পলিসির মাধ্যমে আমি সর্বোচ্চ 5 জন, 3 সন্তান, স্বামী স্ত্রী 2 জন, অর্থাৎ 5 জনকে একটা পলিসির নিয়ে আসতে পারি। আর 29 নম্বর প্রোডাক্ট আছে, খুবই ইন্টারেস্টিং, সেটা হলো হোল লাইফ প্রোটেকশন প্ল্যান। অর্থাৎ আমি যদি 100 বছরও বাঁচি, 100 বছর আমি এখান থেকে একটা প্রোটেকশনের মধ্যে থাকবো। তা এইভাবে করে উন্নত বিশ্ব উন্নত হয়েছে, তারা কিন্তু সাধারণ জনগণের ইনকামকে স্কিলফুলি ইনভেস্ট করার মাধ্যমে। আর আমাদের দেশে আমরা কিন্তু বিক্ষিপ্তভাবে ইনকাম করতেছি, আবার বিক্ষিপ্তভাবে ইনভেস্টমেন্ট করে কোনো একটা সুপরিকল্পনা সুনির্দিষ্ট জায়গায় করতেছি না। এটা হচ্ছে আমাদের, আমি খুবই আশাবাদী যে আপনার এই উদ্যোগ, এটা অবশ্যই আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে ইনশাল্লাহ। স্যার, আমরাও সেই আশাটাই করতেছি। আমরা চাই আমাদের দেশের সাধারণ মানুষের কষ্ট অর্জিত অর্থ যেন আর কোনো ভুল জায়গায় বিনিয়োগ না হয়, যেন মানুষ আর কোনো ভুল ইনিশিয়েটিভ নিয়ে যেন তার এইভাবে সে দিনকে দিন ক্ষতিগ্রস্ত না হয়। ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা একটা ব্যাপকভাবে ক্যাম্পেইন করব, যেন মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, সচেতনতা তৈরি হয়, মানুষ জেনে বুঝে শুনে সে যেন নিজের সেভিংস, নিজের ইনভেস্টমেন্ট সে করতে পারে।
এবং এক্ষেত্রে আমাদের অনেক সহযোগিতার দরকার, বিশেষ করে আপনার মতো যারা এই ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল আছেন, আপনাদের সহযোগিতায় আমরা বেশি চাইবো স্যার। আজকে আমাদের সাথ থেকে আমরা এই লম্বা সময়ে অনেক গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন, অনেক মেসেজ আমরা পেয়েছি, যেটা শুধু আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস না, পুরা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এবং আশা করি আমার দেশের যারা এখনো এই সেক্টরের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি নাই, আমাদের জন্য একটা ভালো জিনিস হবে আমাদের ডিসিশন নেওয়ার জন্য। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সম্মানিত গেস্ট, আমাদের স্যারের থেকে আমরা সর্বশেষ আজকে যে আমরা লম্বা সময় আলোচনা করলাম, আমি এক কথায় স্যারের থেকে একটু জানতে চাবো যে স্যার, অ্যাজ এ একজন দেশের নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, আমি যদি স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা এই দুইটা প্রকল্প একসাথে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় এবং আমি এটার সাথে এঙ্গেজ হইতে চাই, আমি ব্যক্তিগতভাবে চাই যে আমার অর্থ যেন আমার কষ্টের কারণ না হয়, কারণ এই অর্থটা উপার্জন করতে আমার কষ্ট করতে হয়েছে, আবার ওই কষ্ট অর্জিত টাকা আমি সেভিংস করে আবার ওটার জন্য আবার বিড়ম্বনা শিকার হব, আবার কষ্ট করব, এটা হইতে চাই না স্যার। আমাদের এই জেনারেশন বিগত 15-20 বছর থেকে আমাদের অসংখ্য উদাহরণ আছে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার, বিপদের মধ্যে পড়ার এবং নিজের পুঁজি, নিজের সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার অসংখ্য উদাহরণ আছে। তো আপনি একজন সচেতন মানুষ হিসাবে, একজন সচেতন পেশাদার মানুষ হিসাবে আপনি আমাদেরকে শেষ কি গাইডলাইন দিবেন স্যার? ওকে, থ্যাংক ইউ, চমৎকার কথা বলেছেন। আমি এখন যে কথা বলবো এখান থেকে একটা শব্দ আপনি ফেলতে পারবেন না, পুরাটা আমরা এটাই চাচ্ছি স্যার, পুরাটাই আপনার তথ্যভিত্তিক। আমরা এটাই চাচ্ছি। অতীতে যেখান থেকে সার্ভিস পাইনি, এর মানে হলো আমরা কোনো ব্যক্তির কথায় আকৃষ্ট হয়ে প্ল্যান করেছি, এই জন্য আমাদের আর্থিক প্ল্যানটা নষ্ট হয়েছে। আর সোনালী ডিমান্ড করতেছে আপনি ডেটাতে আসেন, ডেটাবেজে আসেন, আপনি তথ্য উপাত্তে আসেন, আপনি সরকারের প্রোডাক্টে আসেন, গভর্নমেন্ট প্রোডাক্টে আসেন, আপনি গভর্নমেন্ট কি চায় সেটাতে আসেন। এখন আমাদের দেশের গভর্নমেন্টের প্ল্যান, পরিকল্পনার নীতি নির্ধারণ এটা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট, কিন্তু এর এক্সিকিউশন ত্রুটি আছে। সোনালী লাইফ সেই এক্সিকিউশনের জায়গায় গভর্নমেন্টের নীতি নির্ধারণী জায়গাটা মিট আপ করতে পারছে স্ট্যান্ডার্ড ওয়েতে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে আপনি বাংলাদেশের 36টা লাইফ ইন্স্যুরেন্স আছে, এই 36টা লাইফ ইন্স্যুরেন্সের তথ্য পাবেন ইদ্রাতে গেলে, আইডিয়ারে গেলে, ওয়েবসাইটে গেলে ক্লিক করবেন, আপনি বীমা প্রতিষ্ঠান লিখবেন, বীমা প্রতিষ্ঠানে ক্লিক করবেন, প্রতিষ্ঠানে অপশন দিবে লাইফ আর নন লাইফ। তা যেহেতু আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতেছি, আপনি লাইফ ইন্স্যুরেন্স ক্লিক করবেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তালিকা ওয়েবসাইট সহ আছে। এইবার আপনি মেট লাইফকে ক্লিক করবেন, মেট লাইফ সম্পর্কে জানতে চান, এটা বেস্ট। আপনি ইন্ডিয়ার LIC কে জানতে চান, এটা বেস্ট, ওদের ক্লিক করেন। আপনি জীবন বীমা কর্পোরেশন, সরকারের বীমা, ওটা জানতে চান, ওটা ক্লিক করেন। আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কে জানতে চান, আপনি সোনালী লাইফ কে ক্লিক করেন, তাহলে প্রত্যেকের ওয়েবসাইট আসবে। মানে আমার 36টা কোম্পানিরই আমি ওয়েবসাইটের একটা ফেজে, ওয়েবসাইটের মাধ্যমে আমি প্রত্যেকেরই ইনফরমেশন জানতে পারি, কেস হিস্টোরিটা আমি পেয়ে যাই। তাহলে আপনার কথা হলো আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনার কথা বিশ্বাস করার দরকার নাই, জনগণ ওই ওয়েবসাইটে ঢুকে ওইখানে দেখুক, এটা হলো এক। 2 নম্বর হচ্ছে ওইখানে গিয়ে কোনটা দেখবে। এখন সে ওয়েবসাইটে তো অনেক ইনফরমেশন আছে। আমি আমার বক্তব্যে আগে বলে গেছি, দুটো জায়গায় এটা তো আর্থিক লেনদেন। আমরা একটা লোক টাকা দিচ্ছে, কোম্পানি তার একটা কাগজ দিচ্ছে, এই কাগজের ভ্যালিডিটি আসতেছে লেনদেন, অর্থাৎ একটা দরজা দিয়ে টাকা ঢুকবে, কমিটমেন্ট ঠিক আছে কিনা, এটা প্রিমিয়াম, আর একটা হলো ক্লেম। আপনাদেরকে আমি বলবো যে ইদরা একটা নতুন নিয়ম করেছে, প্রত্যেকটা লাইফ ইন্স্যুরেন্সে কিছু ক্লেম পেন্ডিং আছে। আমরা শুনেছি যে অনেকে অনাকাঙ্ক্ষিত ভাবে 2-3 বছর ক্লেম পেন্ডিং রাখে, ম্যাচুরিটি ক্লেম দেয় না, ডেথ ক্লেম দেয় না। এই ক্ষেত্রে বলছে যে আপনারা কেন দেন না, দিতে দেরি হচ্ছে কেন, এটা রিপোর্টটা রাখতে বলছে। তাহলে আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনি এই তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের ক্লেম হিস্ট্রিটা দেখবেন। এটা মেট লাইফের হোক, জীবন বীমা কর্পোরেশন হোক,
এই গার্ডিয়ান লাইফ হোক, সব যে কোনো যেটা আপনার কাছে ভালো মনে হয়, জি অথবা আপনি 29টাই দেখেন, জি ওইখানে যাই দেখবেন যে প্রত্যেকের ক্লেম রিপোর্টে জি হয় অনেকে ক্লেম রিপোর্ট ঠিক মতো রাখে নাই, জি অথবা তারা রাখছে ম্যানুয়াল পদ্ধতিতে একটা পিডিএফ ফাইল, জি যেটা টাইম টু টাইম আপডেট করতে হয়। বাট সোনালী লাইফের সার্ভিস অপশনে গিয়ে ক্লেমে যাবেন, ক্লেমে গেলে আপনি যে মাসের ক্লেম দেখতে চান, জি যে ধরনের ক্লেম দেখতে চান, জি সবগুলো ডেটাবেস পাবেন, এবং জি। এটা রিয়েল টাইম, জি আজকের রিপোর্ট আজকে পাবেন। জি এবং সোনালীর কমিটমেন্ট হচ্ছে আমরা 7 দিনে হঠাৎ ঘটা ক্লেম সেটেল করি, এবং ম্যাচুরিটির ক্লেম আমরা ডিউ ডেটে সেটেল করার জন্য 2 মাস আগে জি কোম্পানি থেকে তার সাথে যোগাযোগ করা হয় এসএমএস দিয়ে। জি তা এই জন্য আমি বলবো যে আপনার কষ্টার্জিত আয়, জি এটা অবশ্যই আপনি দেখে শুনে বুঝে, জি নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। জি আমি বলবো না যে আপনি সোনালীতে নেন। প্রয়োজন আমি ডিসিশন নিব, আস্তে নিব, কিন্তু আপনি ডিসিশন নিতে তাড়াহুড়া করব, তাড়াহুড়া করবেন না, ডিসিশন নেওয়ার পরে আক্ষেপ করব না। কম্পেয়ার করে আমি ডিসিশন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে আপনারা সোনালী লাইফের সাথে আসেন। সোনালী লাইফের আমাদের কথা সোনালী লাইফের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জেনে নেন জি যে আমরা সবাই একই কথা বলি না কেন। আপনি রংপুরে যান, সৈয়দপুরে যান, আপনি নীলফামারী যান, কুয়াকাটা যান, আর আপনি বরিশাল যান, আর আপনি চট্টগ্রাম যান, আর কুমিল্লা যান। জি আমি হয়তো একটা এজড লোক, জি আমি হয়তো এইভাবে বলতেছি, আমাদের যে একবার নতুন এফে জি সে এই কথা বলবে সোনালী মানে 7 দিনে ক্লেম, জি ডিউ ডেটে ম্যাচুরিটি, ফুল ম্যাচুরিটি। এই কথাটা সোনালীর প্রত্যেকে বলা হয়, এটা সোনালীর জন্য ইউনিভার্সাল ট্রুথ। জি এটা মার্কেট পজিশন, এটা মার্কেট পজিশন, স্ট্যান্ডার্ড এটা একটা নিয়ে কোনো মার্কেট আপোষ পজিশন। নাই। জি এবং সোনালী আমাদের অনেকগুলো দুর্যোগ দুর্বিপাক গেছে, জি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিপক্ষরা বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করছে। আমরা সেই দুর্দশাগ্রস্ত অবস্থায়ও আমাদের এই ক্লেম সেটেলমেন্টের যে আমাদের কমিটমেন্ট, এটা আমরা সাকসেসফুলি ডিউ ডেটে সম্পন্ন করতে পেরেছি। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ধন্যবাদ স্যার, আপনাকে আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের পক্ষ থেকে অনেক বেশি আমরা আপনাকে পেয়ে কৃতজ্ঞ, এবং আশা করি আমাদের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকে আমরা এই তথ্য ইনফরমেশনগুলোর কারণে আমরা অনেক সমৃদ্ধ হব ইনশাল্লাহ। তো আমরা ফাইনালি আপনাদেরকে বলবো যে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস, একটা ফ্যামিলি হ্যাপি কখন হয়? ফ্যামিলির কিছু চাওয়া পাওয়া থাকে, ফ্যামিলির কিছু ডিমান্ড থাকে, স্বামী স্ত্রীর কাছে, বাবার কাছে ছেলে সন্তানের কিছু আবদার থাকে, কিছু পরিকল্পনা, পরিবার পরিকল্পনা যেটা আমরা বলি, যে এই সব কিছু মিলিয়ে যদি আমাদের স্বাস্থ্য ঝুঁকির এই যে একটা বিশাল সেক্টর, এবং এখানে আমরা যে বিশাল ঝুঁকির মধ্যে আছি, যদি আমার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সে একটা স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তার মধ্যে আসে, আমার বর্তমানে আমার অবর্তমানে আমার পরিবারটা যদি একটা আর্থিক প্রোটেকশনের মধ্যে থাকে এবং আমার পরিবারটা যদি আমি গতানুগতিকভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারি, টোটালি একটা হ্যাপিনেস তৈরি হয় এর মধ্যে। তো আমরা আশা করতেছি আমরা আমাদের এই বিশাল জনগোষ্ঠীর দেশ, আমাদের এই দেশে নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সার্বজনীনভাবে প্রত্যেকের জন্যই স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবেই। এখন আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা, আর এই সচেতনতার জন্যই আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস। আমরা চেষ্টা করব আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা তথ্য উপাত্ত দিয়ে যেন আমরা এই পরিবারের সাথে মানুষকে এঙ্গেজ করতে পারি, এবং আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনারাও আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত থাকুন। ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে আমরা শুধু নিজের পরিবার পাশাপাশি আমরা দেশের জন্য একটা কল্যাণকর কিছু ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে পারবো। প্রত্যেককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।